শুভ নববর্ষ। এই এপিসোডটা আপনাদের গতকাল রাত্রিবেলা দেখার কথা ছিল। আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এপিসোডটা কালকে রাত্রে আপনাদেরকে আমরা দেখাতে পারিনি। এপিসোডটা দেখছেন আপনারা আজকে, কিন্তু বিশ্বাস করুন আমাদের সত্যি কিছু করার নেই। এত ওয়ার্কলোড, আমাদের মনে হচ্ছে 24 ঘন্টা সময়টা 48 ঘন্টা হলে ভালো হতো। হয়তো সকলেরই হচ্ছে। এই অল্প কদিনে আপনারা আমাদের এই কথা বলাকে যা ভালোবাসা দিয়েছেন, যে সাপোর্ট দিয়েছেন, আমাদের ইনবক্সে যত মেসেজ আমরা পেয়েছি, তার জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। বিষয়টা হচ্ছে, উম সত্যি আমরা একটা ভালো কিছু প্রেজেন্ট করবার লক্ষ্যে আপনাদের সঙ্গে যোগাযোগে আছি। চেষ্টা করব প্রতি সপ্তাহে যেন ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারি, ভালো কোনো স্টোরি শেয়ার করতে পারি, ভালো রকম আড্ডা মারতে পারি। আজকে আমার আড্ডায় কোনো অতিথি নেই, আজকে আমিই কয়েকটা কথা এটা ভীষণ রকম পাক খাচ্ছে সেটা নিয়ে আপনাদেরকে বলবো। আচ্ছা, আপনারা কখনো লক্ষ্য করেছেন আপনাদের হাতের আঙুল, মানে কেড়ে আঙুলটা ভালো করে দেখবেন। আপনি যদি সহজ একটা লাইন টানার চেষ্টা করেন, দেখবেন একটা জায়গাতে বিষয়টা গর্তে হয়ে যাচ্ছে। কেন হয়ে রয়েছে? কারণ আপনারা বা আমি নিজেও, আমরা সকলেই মোবাইল ফোন ধরবার ক্ষেত্রে কেড়ে আঙুলটাকে অদ্ভুত ভাবে ব্যবহার করি। এটার সাপোর্টে আমরা ফোনটা ধরে সারাদিন ফোন ঘাটছি, কাজ করছি। এতে করে আমরা যেটা করছি, আমাদের শরীরের একটা আঙুলের উপর অদ্ভুত রকম চাপ তৈরি হচ্ছে। এতে করে বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে কি, এখন হয়তো হচ্ছে না, কিন্তু যে ক্ষতিটা আপনার হচ্ছে সে ক্ষতিটা আপনি নিজেও বুঝতে পারছেন না। একটা রিসেন্ট স্টাডি পড়ছিলাম, এখনো সেই স্টাডিটা পাবলিক হয়নি বলে আমরা সেই স্টাডি মেটেরিয়ালের নাম নিয়ে উঠতে পারছি না। একটা অত্যন্ত বড় স্টাডি আমাদের জানাচ্ছে যে দিনকে দিন আমরা ভাবতে ভুলে যাচ্ছি, আমাদের ক্রিয়েটিভিটি কোথাও একটা গিয়ে খর্ব হচ্ছে। এবার মনে হতে পারে, কই আমি তো পরশুদিনই একটা ভালো ফ্রেঞ্চ সিনেমা দেখলাম, অত্যন্ত ক্রিয়েটিভ। আমি তো 7 দিন আগে একটা ভালো সিরিজ দেখলাম, অত্যন্ত ক্রিয়েটিভ। বিষয়টা ঠিক এক্স্যাক্টলি ওই জায়গা নয়। সমস্যাটা যে জায়গাতে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি, আপনি এবং আমাদের ভাবনা। ভালো করে ভাবুন, আপনার ছোটবেলা বা 10 বছর আগের কথাই ধরুন, বইমেলাতে আপনি 15টা বই কিনেছেন। পরের বছর বইমেলা আসার আগে আপনার সবকটা বই পড়া হয়ে গেছে, আপনি উদগ্রীব আবার বইমেলায় গিয়ে আরো কিছু বই সংগ্রহ করবেন। আজকে আপনি 40টা বই কিনছেন, বছর ঘুরে যাওয়ার পরে আপনি 5টা বইও পড়ে উঠতে পারছেন না। যারা পারছেন তাদেরকে সাধুবাদ। বেশিরভাগ যারা ওয়ার্কোহলিক, যাদের অত্যন্ত রুজি রোজগারের সঙ্গে আহ দিনের সময়টা অত্যন্ত ব্যস্তানুপাতিক, তারা পেরে উঠছেন না। কিন্তু আমাদের বাড়িতে বইটা আস্তে আস্তে শোপিস হয়ে যাচ্ছে। না, আমি বুক ওয়ার্ম হিসেবে এই কথাটা বলছি বা বইকে প্রমোট করবার জন্য বলছি, বিষয়টা কিন্তু এরকম নয়। কখনো ভেবে দেখবেন, ধরুন আপনি কম্পিউটারে প্রোগ্রাম তৈরি করেন, আপনি সারাদিন খাতায় কলম ঘষে আগে হয়তো 7 দিন অন্তর একটা প্রোগ্রাম তৈরি করতেন। আজকে আপনার কাছে সুবিধে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি খুব সহজেই একটা নতুন প্রোগ্রাম তৈরি করে ফেলছেন। বা ধরুন আপনি একজন ক্রিয়েটিভ পোস্টার আর্টিস্ট, যিনি মোশন পোস্টার তৈরি করেন বা টিজার তৈরি করেন। আগে আপনি যতটা সময় জল রং তুলির পেছনে বা স্কেচ পেনের পেছনে ব্যবহার করতেন, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার কাজ অনেক কমিয়ে দিয়েছে। কিন্তু কোথাও একটা গিয়ে এটা ভবিষ্যতের আপনিটাকেও নষ্ট করে ফেলছে, করছে না? আগে আপনি যতটা ভাবতেন কোনো কিছু নিয়ে, আজকে আপনার ভাবনা ছোট হয়ে গেছে। কেন? এটা কখনো ভেবে দেখেছেন? আমি মোবাইল ব্যবহারের পক্ষে এমনটা নই। আমি নিজেও সারাদিনের কাজের ভিত্তি আমার মোবাইল ফোনের উপরে অনেক বেশি নির্ভরশীল। আমরা সকলেই বেসিক্যালি নির্ভরশীল। এখন মোবাইল ফোনের মাধ্যমে এখন সিনেমাও তৈরি হয়ে যাচ্ছে। এই ক্রিয়েটিভিটির কোনোটারই আমি বিপক্ষে নই, আমি শুধু বলতে চাইছি একটা জিনিস, যে কখনো ভেবে দেখবেন যে আজকে আপনি যা ভাবছেন সেই ভাবনাটা আজ থেকে 5 বছর আগের আপনার ভাবনার মতো ফ্রেশ কিনা, তরতাজা কিনা। আজকে আমরা রেফ্রিজারেটরের খাবার খেতে খেতে যে জায়গায় নিজেদের নিয়ে পৌঁছেছি আর কি, আমাদের ব্রেনটাও কোথাও একটা গিয়ে ফ্রিজড আপ হয়ে যাচ্ছে। এটা আমি বলছি না, এটা একটা অত্যন্ত বড় গবেষণা বলছে যে মানুষ আজকে চিন্তা করতে ভুলে যাচ্ছে, মানুষ আজকে ভাবতে ভুলে যাচ্ছে। দ্রুতগতির জীবন এবং দ্রুতগতির জীবন যাপন, এই দুটো আমাদের জীবনে একটা অশনি সংকেত বয়ে নিয়ে আসছে। আমরা সব কোনো পরিস্থিতিতে লড়াই করা ভুলে যাচ্ছি, আমরা মানসিক জোর হারিয়ে ফেলছি। ডিপ্রেশন নামক শব্দটা আমাদের জীবনে ওতপ্রোত যেভাবে জড়িয়ে যাচ্ছে, ঠিক যেভাবে একটা সময় চায়ের সঙ্গে বিস্কুট। আমরা কথায় কথায় মন খারাপে ভুগছি, আমরা কথায় কথায় আহ অসম্ভব রকমের লোনলি ফিল করছি।
বাহারি ভাবে আমরা অনেকে বলার চেষ্টা করছি যে আমি একাই স্ট্রাগল করতে ভালোবাসি, আমি একা লড়তে ভালোবাসি, একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। লাইনগুলো কপচাচ্ছি বটে, কিন্তু একলা থাকতে থাকতে আমরা অকারণে একাধিক রোগ, একাধিক ব্যাধিকে নিজের জীবনে নিমন্ত্রণ করছি। ভারতবর্ষে স্লিপিং পিল খাওয়ার ব্যবহার শেষ 10 বছরে 35% বেড়েছে। ভারতবর্ষে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ প্রায় 22% ইনক্রিজ করেছে। ভারতবর্ষে মানুষের বেসিক ওষুধের ব্যবহার প্রায় 48% বেড়েছে। আর ভারতবর্ষে মনোবিদ যারা ডাক্তারবাবু আছেন, যারা মনের ডাক্তার আর কি, তাদের পেশেন্ট কাউন্ট 300 গুণ বেড়েছে। হ্যাঁ, আমি আবার বললাম 300 গুণ, 300 টাইমস। কেন? তার প্রথম কারণ হচ্ছে আমরা লড়াই করতে বা যুঝতে ভুলে যাচ্ছি। কারণ সবচেয়ে বেশি সময় আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ফোনের মাধ্যমে ডাইভার্ট করছি নিজেদের অরিজিনাল জীবনকে। বাবা মার ঝগড়া হচ্ছে, বাড়ির বাচ্চাটা যেন সেই ঝগড়ার পার্ট না হয়, বাচ্চাটির হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হচ্ছে। কিংবা সাধারণভাবে সে বাচ্চাটা খেতে চাইছে না, তার হাতে মোবাইল ফোন এবং একটা মোহময়ী গেম কিংবা কোনো ভিডিওতে বাচ্চাটিকে আকৃষ্ট করে তোলা হচ্ছে। আজকের বাচ্চারা অ্যাস্টেরিক্স, টিনটিন এই শব্দগুলো জানেই না। চাচা চৌধুরী তো ছেড়েই দিলাম, হাদাবোদা নোটে ফোনটে আর কদিন পর হয়তো মিউজিয়ামে রেখে দেওয়া হবে। আপনার বাড়ির বাচ্চা, তাকে যদি জিজ্ঞেস করা হয়, সে 5টা মোবাইল গেমের 5টা চিট কোড মুখস্থ বলে দেবে, কিন্তু নুনটে ফোনটের টিচারের নাম বলতে পারবে না। আপনি এই বয়সে দাঁড়িয়ে, আপনার বয়স 40 হতে পারে, 50 হতে পারে, 36 হতে পারে, 32 হতে পারে, আপনার কিঞ্চিত হলেও মনে আছে, কিন্তু আপনার সন্তানের নেই। কেন? আমি ওই জায়গায় যাচ্ছি না যে আপনি সংস্কৃতি হারিয়ে ফেলছেন বা আমরা সংস্কৃতি হারিয়ে ফেলছি, না। আমি বলতে চাইছি কঠিন প্রশ্নগুলোকে অ্যাভয়েড করতে সহজ উত্তর খোঁজা, এটা কোথাও একটা গিয়ে আমরা নিজেদেরকে চিট করছি। ভালো করে ভাববেন। আমি যেখানে বসে আছি, আমার এই এপিসোডটাও আপনি আপনার মুঠোফোনেই দেখছেন। নিশ্চিত করে আপনি টিভিতে দেখছেন না, আপনি আপনার মুঠোফোনেই দেখছেন। আমিও এপিসোডটা তৈরি করার পরে আমার ফোনের নোটিফিকেশন চেক করব, কজন লাইক করলো, কটা কমেন্ট পেলাম, এবং এটা কোথাও একটা গিয়ে সর্বগ্রাসী হয়ে যাচ্ছে। আজকে একটা মানুষ, ফেসবুকের একটা ডেটা বলছে, একটা মানুষ অ্যাপ্রক্সিমেট সারাদিনে 450 বার থেকে 475 বার নিজের ফোনের নোটিফিকেশন চেক করে। এটা কোথাও একটা গিয়ে নিজেদের প্রতি নিজেদের কনফিডেন্স লুজ হয়। আমার ছবিটা ঠিকঠাক লাইক করলো তো, আচ্ছা অমুক বন্ধুটা কমেন্টটা করলো, কমেন্টটা ভালো করলো না মন্দ করলো, আমার এই ছবিটাতে মাত্র 92টা লাইক, আগের ছবিটাতে তো 1200 ছিল। এই মোহের লড়াইতে আমরা অরিজিনালিটি হারিয়ে ফেলছি। আমরা চিন্তা করতে ভুলে যাচ্ছি যে আমরা এক্স্যাক্টলি কি চাইছিলাম জীবনে। কর্পোরেটে বসের সঙ্গে লড়াই করতে করতে যে ছেলেটা রাত্রিবেলা বাড়িতে ফিরছে, নিশ্চিত তার জীবনে ধকল আছে। সে তার সন্তানের সঙ্গে 10 মিনিট যেন গল্প না করতে হয়, তার বাড়ির বাচ্চাটাকে একটা বেশ ভালো ট্যাব বা মোবাইল ফোন কিনে দিয়ে তার মোশন ডাইভার্ট করছে। সে নিজের স্ত্রীর সঙ্গে রুটিন মাফিক ঝগড়া কিংবা রুটিন মাফিক কথা, যে কথার মধ্যে সারবত্তা এগুলো হয়তো কিঞ্চিত হারিয়ে যাচ্ছে, তারপরে আবার ল্যাপটপে মুখ গুজে পরের দিন সকালে যেন বস গালাগাল না করে তার প্রস্তুতি নিচ্ছে। সেই ছেলেটা হয়তো গিটার বাজাতে পারতো, সেই ছেলেটা হয়তো ভালো গান গাইতে পারতো কিংবা 4 লাইন কবিতা লিখতে পারতো। আজকে সেই ছেলেটা ভুলে যাচ্ছে এই সবকিছু। উল্টো দিকে একই অবস্থান নারীদের ক্ষেত্রে, কর্পোরেটের চাকরি করে নিজের জীবনযাপন করা হোক বা স্কুল শিক্ষিকা কিংবা যে কোনো ফিল্ডে যে কোনো নারী, বাড়ি ফেরবার পরে তার এত অদ্ভুত ভাবে তাকে তার ডিপ্রেশন গ্রাস করে নিচ্ছে। সে যতই যে বাহানা দেওয়ার চেষ্টা করুক যে না আমি ডিপ্রেসড নই, আমি খুব ফ্রেশ থাকি, বা বছরে 4বার বিদেশে ঘুরতে যাচ্ছি, দ্যাটস মাই রিফ্রেশমেন্ট, আদৌ কি? আমি বিদেশে ঘুরতে গিয়ে প্রথম যে কাজটা করছি বা করছেন, আমরা সকলেই আমরা করছি আর কি, বেসিক্যালি আমরা করছি যেটা, সেটা হচ্ছে নিজেদের 15টা ছবি তুলছি, সেগুলোকে অনেকক্ষণ ধরে এডিট করছি, তারপরে সেই ঘুরে ফিরে সোশ্যাল মিডিয়া। আমি বাড়িতে লাউ চিংড়ি বানাই বা লস এঞ্জেলেসে গিয়ে সুন্দর জামাটা পরে বা শাড়িটা পরে দাঁড়িয়ে থাকি, আলটিমেট শেষ কথা মানে শেষ উত্তরটা দিচ্ছে যারা সেই ছবিটা দেখছে মুঠোফোনে, তারা ঠিক কতটা রিয়াক্ট করছে বা করছে না। পাশের বাড়ির লোকটা আমার ছবিতে কমেন্ট করলো কিনা বা আমার স্কুলের বন্ধুরা আমাকে ঠিক করে লাইক দিল কিনা, তার উপর দাঁড়িয়ে আমি ঠিক করছি আমি কতটা ভালো থাকবো, আমার মন কতটা ভালো থাকবে। মন খারাপ হলে সহজ উপায় অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস একটা, সেটাও আমরা ডাক্তার অব্দি যাওয়ার সময় পাচ্ছি না। মোবাইলে সহজে বিনামূল্যে আমরা জেনে নিচ্ছি 4টে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ,
ডাক পাড়ার মোড়ের ওষুধের দোকানিকে কনভিন্স করে নিচ্ছি, করে রাত্রিবেলা ঘুমানোর আগে 4টে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ছি, ভাবছি আমরা ভালো আছি। এই ভালো থাকার অদ্ভুত দৌড়ে, এই ইঁদুর দৌড়ে আমরা আদৌ যতটুকু ভালো ছিলাম সেই ভালো থাকাটুকুকেও নষ্ট করে ফেলছি। কয়েকটা তথ্য আপনাদেরকে দিই। শেষ 5 বছরে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে, আমি প্রথমে বলে রাখি, আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার বিপক্ষে নই। আমি মনে করি না সোশ্যাল মিডিয়া ইজ এ ক্রাইম, একদমই নয়। আমি নিজেও সোশ্যাল মিডিয়ার ভক্ত। কেউ আমাকেও ইনফ্লুয়েন্সার বলে, কেউ আমাকেও বলে আমি চিন্তা করতে পারি, কিন্তু আমার চিন্তাটা কোথায় সীমাবদ্ধ? সেই সোশ্যাল মিডিয়াতে। স্ক্রিন টাইম আজকের মানুষের জীবনে অন্যতম একটা দুর্বিষহ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনার পাড়ায় দেখবেন প্রচুর দেয়াল লেখা থাকে বা পোস্টার থাকে, সহজে নেশা ছাড়ান, গোপনে ড্রাগ ছাড়ান। আপনি মদের নেশা ছাড়তে পারবেন, আপনি সিগারেট ছাড়তে পারবেন, ড্রাগস ছাড়তে পারবেন। তার মেডিকেল কি বলতো, তার মেডিকেল গ্রাউন্ডের সুবিধে আছে, ডাক্তারবাবুরা আছেন। আজ অব্দি এখনো আবিষ্কার হয়নি আপনি কি করে সোশ্যাল মিডিয়ার নেশা ছাড়বেন। আজ অব্দি এখনো অব্দি আবিষ্কার হয়নি, বিজ্ঞানের এই অগ্রগতির যুগেও ক্যান্সারেরও কয়েকটা ওষুধ আবিষ্কারের প্রায় পথে, এখনো সোশ্যাল মিডিয়ার ড্রাগ থেকে আমরা বেরোতে পারছি না। আমার জীবন কন্ট্রোল হয়ে যাচ্ছে একটা অ্যালগোরিদমের খেলায়, যেখানে আমার ছবিতে 1000 লাইক আমাকে একটা অদ্ভুত আনন্দ দিচ্ছে, আর আমার ছবিতে 92টা লাইক আমাকে ডিপ্রেশনের রোগী করে তুলছে। আমার অর্থ রোজগারের একটা বড় অংশ চলে যাচ্ছে ওষুধের দোকান আর কনসালটেন্সি ফিতে। কখনো ভাববেন বা ভেবে দেখবেন বা দেখতে পারেন ইচ্ছে হলে, আমার কথাতেই আপনাকে ভাবতে হবে এমনটা নয়, আপনার সাধারণ জীবনটা কোথায় চলে যাচ্ছে, আছে কি আদৌ? আপনি মানুষ নিজেকে বলছেন, আপনি দেখতে শুনতেও মানুষ, কিন্তু আপনি রোবটিক। আপনার কাছে 8 ঘন্টার টাইম ফ্রেম নেই বসে আপনি ছোটবেলায় যে গানটা গুনগুনিয়ে গাইতেন সেটা মানে দরাজ গলায় একবার গাইবেন। যদি বা গান আপনি কেমন গাইলেন সেটা নিজেকে প্রশ্ন না করে সেই ভিডিওটা আপলোড করবেন সোশ্যাল মিডিয়াতে কিছু কমেন্ট পাওয়ার জন্য। কেউ ভালো বললে ভালো লাগবে, খারাপ বললে, লোকের কথায় বাঁচা, এটা আমাদের অদ্ভুতভাবে মস্তিষ্ককে গ্রাস করে ফেলছে। লোকে ভালো বললো তো, অমুক আমার ওই ছবিটা দেখে আমার ওই শাড়িটা কপি করলো তো, আমাকে খানিকটা ওই অভিনেত্রীর মতো লাগছে, আমাকে অমুক অভিনেতার মতো লাগছে। শেষ 5 বছরে সবচেয়ে বেশি বোধহয় আমি আমার এই অল্প ছোট্ট জীবনে আমি যা দেখলাম, শেষ 5 বছরে আমি যতটা ঘটা করে মানুষের বিয়ে হতে দেখলাম পাবলিকালি, ঠিক ততটাই ঘটা করে মানুষের ডিভোর্স হতে দেখলাম। আমি অদ্ভুত ভাবে, মানে এটা আমার নিজের ভাবনা, আমার কাছে উত্তর নেই বলে জানতে চাইছি এরকম নয়, জাস্ট কথার কথা বলছি, যে এই যে এত ঘটা করে বিয়ে হয়, আহ এর একটা অন্যতম বড় কারণ তো আমি যে কিভাবে বিয়ে করছি সেটা মানুষকে দেখাবো। এটা নয় কি আমি আমার স্ত্রীকে কতটা ভালো রাখছি, এটাকে আমি অমুক ডিজাইনারের শাড়ি পরেছি আমার স্ত্রীকে পরিয়েছি, আমি অমুক ডিজাইনারের পাঞ্জাবিটা ধুতিটা পরেছি বা শেরওয়ানিটা পরেছি, অমুক বিখ্যাত ক্যাটারার যিনি অমুক ফুটবলারের রিসেপশনে ক্যাটারিং করেছিলেন উনি আমার ক্যাটারিং করেছেন। আমার অর্থ উপার্জনের ক্ষমতা সেই ফুটবলারের 10 গুণ কম। আমি অদ্ভুতভাবে লোন, ইএমআই, ধার, বাজারের ধার, আমি স্টেটাস সিম্বল, সামাজিক ভাবে নিজেকে প্রতিষ্ঠা করবার জন্য, যদিও এই প্রতিষ্ঠা এটাকে বলা যায় কিনা এটা নিয়ে বড় প্রশ্ন থেকেই যায়, চেষ্টা করছি আমার বিয়েটা যেন লোকে দেখে, লোকে যেন বলে এরা বিয়ে করেছে। ঠিক এই বিয়েটা করবার পর যে পরিমাণ চাপটা আমার এবং আমার স্ত্রীর, ঠিক 2 বছর পর আমাদের সম্পর্কটা সম্পর্ক থাকছে না, একটা অদ্ভুত বোঝাপড়া বা না বোঝাপড়ায় দাঁড়িয়ে শেষ গতিপথ দাঁড়াচ্ছে পরিচিত আবারই কোনো বন্ধুকে ডেকে, পরিচিত কোনো উকিল তার সঙ্গে কথা বলে দুটো মানুষের জীবন থেকে সেপারেশন। একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা তার অন্নপ্রাশনে হয়তো 2000 মানুষকে তার আদো আদো চোখে দেখেছেন, প্রত্যেককে সে রিকল করতে পারছে না, সেই বাচ্চাটা যতক্ষণে হাই স্কুলে যাচ্ছে ততক্ষণ তার মাথার উপরে একটা তকমা চলে আসছে যে সেই বাচ্চাটা সেপারেটেড বাবা মার সন্তান, 15 দিন বাবার কাছে বা 15 দিন মায়ের কাছে থাকে, বা বাবা কাছে থাকে না, প্রত্যেক মাসে বাবা একবার এসে দেখা করে, কিংবা মায়ের সঙ্গে থাকে না, মা প্রত্যেক মাসে এসে দেখা করে। এই অদ্ভুত ফেনমনা, এই অদ্ভুত অভ্যাস আমাদেরকে যে জায়গায় নিয়ে চলে যাচ্ছে, আমরা মানসিক কৃতদাসে পরিণত হচ্ছি। আমরা কখনো চিন্তা করে, যদি চিন্তা করেন মানে কখনো ভাবেন, আপনি শেষ কবে আপনার বাড়িতে ফুল গাছটায় জল দিয়েছেন? উমাদি করে দিয়েছে বা পূর্ণিমাদি করে দিয়েছে, বা যিনি আপনার বাড়িতে 24 ঘন্টা টেক কেয়ার করছেন উনি জল দিয়েছে, আপনার গাছে গোলাপ ফুলটা ফুটেছে, সেই ছবিটা আপনি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, প্রচুর লোক বলছে বাহ তোমার বাড়ির গোলাপটা খুব সুন্দর,
শেষ আপনি কবে জল দিয়েছেন গোলাপ গাছে? যদি দিয়ে থাকেন খুব ভালো করেছেন, এটাই অভ্যাস হওয়া উচিত। কিন্তু যদি না দিয়ে থাকেন তাহলে চিন্তা করবেন এই গোলাপ গাছটা কিন্তু সেই গোলাপ গাছটাই, যে গোলাপ গাছটা হয়তো আপনি আপনার স্বামীর সঙ্গে ঝগড়া করেছিলেন। আপনার স্বামী হয়তো বলেছিল এত গাছ আমার একটা কি দরকার, আপনি জেদ করে বলেছিলেন না আমি এই গাছটা নেবই, পরিচর্যার দায়িত্ব আমার। প্রথম 3 দিন আপনিই পরিচর্যা করেছেন, তারপর হঠাৎ করে আপনার একটা ইম্পর্টেন্ট মিটিং চলে এলো অফিস, নতুন একটা একপাল বড় প্রজেক্ট আপনার ঘাড়ের উপর চাপিয়ে আপনাকে বলে দেওয়া হলো আপনি কৃতদাস প্রথায় ফিরে যান। আপনি কৃতদাসের মতো পছন্দের গোলাপ গাছটাকে আলতো করে, কি বলবো, আলতো ইগনোর করে উমাদির হাতে ছেড়ে দিলেন গোলাপ গাছের পরিচর্যা। আপনার সন্তানটাও তাই। এবার সেই সন্তানটা বড় হয়ে যখন আপনাকে বৃদ্ধাশ্রমের দিকে ঠেলে দিচ্ছে, আপনার মনে প্রশ্ন আসছে আমি তো ওর জন্য কিছু বাকি রাখলাম না, বড় স্কুল, বড় বাড়ি, বড় গাড়ি দিলাম, তারপরেও আমায় বৃদ্ধাশ্রমে ঠেললো। কিন্তু এটা আপনি ভাবলেন না, যেটা আপনি দিলেন না বা যেটা আমরা দিয়ে উঠতে পারি না, হয়তো পারছি না, যারা পারছেন তারা, তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। যেটা পারছি না আমরা করতে, সেটা হচ্ছে গুড প্যারেন্টাল অ্যাডভাইস, তাই নয় কি? যে কথাগুলো বললাম, বিশ্বাস করুন, অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, এই কথাগুলো একদমই কিছু সহজ কথা। এই কথাটা বোধহয় আমার নয়, আপনারই আপনাকে বলা উচিত ছিল। ঠিক যে সময়টায় আপনি রিল দেখছেন, যে সব সময়টা আপনাকে আপনার আসক্তি আপনাকে টেনে নিয়ে যাচ্ছে আপনার বাইরে, আপনাকে আপনার থেকে অচেনা করে দিচ্ছে, সেই সময়টায় বোধহয় এটা আপনার ভাবা উচিত ছিল। আমি বিশ্বাস করি আপনি পারবেন, আমি বিশ্বাস করি আমরা পারবো। টেকনোলজি তো থাকবে, কিন্তু বারবার বারবার ফিরে আসবে ঋত্বিক ঘটকের সেই একটাই কথা, ভাবো, ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আসলে আমরা ভাবতে ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি আমার মা আমায় কেমন রাখতেন, আমার বাবা আমায় কেমন রাখতেন। আপনি তো আপনার বাবা মার রাজকন্যা কিংবা রাজপুত্র। আপনার বাবার প্রফেশন যা খুশি হতে পারে, তিনি তার 2000% নিজেকে নিংড়ে দিয়ে আপনাকে তৈরি করেছেন। আমি বিশ্বাস করি আপনিও পারবেন, কারণ আপনিও সেই রকমই মানুষ যার মান এবং হুঁশ দুই বর্তমান, কিন্তু একটু ডাইভার্টেড হয়ে গেছে। লোকের জন্য না বেঁচে আমার মনে হয় একটু নিজের জন্য বাঁচুন। আসলে মারা যাওয়া তো আমাদের ভবিতব্য, মরতে তো হবেই। মরার আগে মরে যাওয়ার এই অভ্যাসটা বন্ধ করে মরার আগে একটু বাঁচার চেষ্টা করি আসুন। না হলে অকারণ শুধু আমাদের জীবনে ওই বাঁচার জন্য অকারণ কোনো সোসাইটির জন্য অপেক্ষা করতে হবে কে এসে আমায় বাঁচা শেখাবে। আসলে কেউই বাঁচা শেখায় না। মনোরঞ্জনের জন্য আপনি টাকা খরচ করে বাঁচার ক্লাস নিতে যেতে পারেন, কিন্তু তার চেয়ে অনেক সস্তায়, অনেক সহজে বাঁচার সহজ পদ্ধতি আমাদের বাড়িতেই রয়েছে, আমার চারিপাশেই রয়েছে। আসুন না, 10টা মিনিট বাড়ির পোষ্যটাকে নিয়ে খেলুন, 5টা মিনিট আপনার ছোটবেলাটা ফিরিয়ে দিন আপনার সন্তানের কাছে, আপনার গাছটা আপনার হাতে জল পাক। সপ্তাহে একদিন আপনার মা যেভাবে ডালটা রান্না করতো সেভাবে করার চেষ্টা করুন। আপনার বাবা ঠিক যেভাবে দরাদরি করে মাছ কিনে আনতো একবার চেষ্টা করুন। একবার চেষ্টা করুন যে হারমোনিয়ামটায় অনেকটা ধুলো পড়ে ফেলেছেন, সে হারমোনিয়ামটা ঝেড়ে একবার দেখুন, আমার বিশ্বাস সায়ের নোটটা একই রকম ভাবে লাগে। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন। আরো একবার সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।